জনপ্রতিনিধিকে দেশের আইনসভায় পাঠাবো। দেশের আইনসভায় গিয়ে আমার জনপ্রতিনিধি আমাদের যে সমস্যাগুলো আছে সেইগুলোকে নোটিশ করবে, ওখানে অ্যাড্রেস করবে। কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টাররা সেটা নোট ডাউন করে এই বসিরহাটের, এই টেন্ডার, এই আপনার বাদুড়িয়ার, এই মিনাখার মানুষজন অর্থাৎ এই লোকসভার মানুষের হাড়োয়া থেকে শুরু করে যে সমস্যাগুলো আছে সেইগুলোকে নোট ডাউন করে সমাধান করবে। এটা হচ্ছে সিস্টেম। দেশের 140 কোটির অধিক মানুষ আছেন, সবাইয়ের সমস্যা যদি কেউ শুনতে চাই তাহলে কত বছর লাগবে আর মুখে বলা যাবে না। সেই জন্যই এই দেশের 140 কোটি মানুষের জন্য সারা দেশ থেকে 543 জনকে পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। এই 543টা সিটের জন্য অন্তত 3000-এরও বেশি মানুষ প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেউ কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে করছেন, কেউ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে করছে, কেউ রিজিওনাল পার্টির পক্ষ থেকে করছে, কেউ রিকগনাইজড পার্টির পক্ষ থেকে করছে, কেউ নন রিকগনাইজড পার্টির পক্ষ থেকে করছে, বা অনেকে নির্দল থেকেও করছেন। প্রত্যেকের রাইট আছে, আমার আপনার প্রত্যেকের রাইট আছে। ইসিআই যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনকে মান্যতা দিয়ে আপনি আমি যে কেউ ইচ্ছা করলে বসিরহাট থেকে নয়, এই 543টা সিটের যে কোনো জায়গা থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আমরা কন্টেস্ট করতে পারি। কিন্তু যেতে হারাটা কোথায় আপনাদের হাতে নির্ভর করছে। এতজন বসিরহাটে প্রার্থী হয়েছেন, বিজেপির থেকে প্রার্থী হয়েছে, তৃণমূলের থেকে হয়েছে, আইএসএফ এর খামচিহ্ন থেকে হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে হয়েছে। দেখবেন যখন ক্যান্ডিডেট লিস্ট হয়ে যাবে, সিম্বল অ্যালটমেন্ট যখন হয়ে যাবে, অনেক জনের নাম পাবেন। প্রত্যেকের রাইট আছে দাঁড়ানোর, প্রত্যেকেই দাঁড়াতে পারে। 25,000 টাকা জেনারেলদের জন্য ফর্ম ডিসিআর কাটতে হবে, আর কিছু কাগজপত্র আছে সেটাকে মেনটেন করতে হবে। এবার হচ্ছে বিষয় যে কেউ দাঁড়াতে পারে। এই নির্বাচনী ক্ষেত্রের কথা বলছি, বসিরহাটের মা বাপ ভাই বোন থেকে শুরু করে এই যে ভোটারসরা আছেন, যাকে চাইবেন যে সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে সে পার্লামেন্টে যাবে। তার কাজটা কি হবে? পার্লামেন্টে গিয়ে এই বসিরহাট মানুষের চাওয়া পাওয়া, অভাব অভিযোগগুলো পার্লামেন্টে উত্থাপন করা। দ্বিতীয় কাজ কি? একাধিক কাজ আছে, কয়েকটা গুরুত্বপূর্ণ কাজের কথা বলি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজটা কি? দেশের আইনসভার মধ্যে নতুন কোনো আইন তৈরি হলে বা কোনো আইনের পরিবর্তন করার ইচ্ছে হলে বা কোনো আইনের সংযোজন করার দরকার হলে বা বিয়োজন করার দরকার হলে, সেই সংযোজন, বিয়োজন বা নতুন কোন আইন তৈরি হলে সেই আইন যেন জনগণের পক্ষে আসে। জনগণের পক্ষে যদি আসে, আমাদের আখতার রহমান বিশ্বাস আরো ভালো করে জনগণ কিভাবে ফায়দা পাবে আমার ইঞ্জিনিয়ার ছেলে পার্লামেন্টে গিয়ে বলবে। আর যদি দেখে যে আইনটা পাস হচ্ছে জনগণের বিপক্ষে যাচ্ছে, বিভাজনের রাজনীতি হবে, এই আইনের ফলে কোন একটা শ্রেণীর মানুষ, কোন একটা সমাজের মানুষ, কোন একটা জাতের মানুষ, কোন একটা বর্ণের মানুষ, এক কথায় নাগরিক ডিপ্রাইভ হবে, নাগরিক অত্যাচারিত হতে পারে, নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, তখনই আখতার রহমান বিশ্বাস বলিষ্ঠ কণ্ঠে একা হলেও পশ্চিমবাংলার আইনসভার মধ্যে একদিকে 293, একদিকে সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী যেভাবে লড়াই করছে, আখতার রহমান বিশ্বাস জনগণের বিপক্ষে বিল গেলে সেখানে লড়াই করবে। 3 নম্বর কাজটা কি আছে গুরুত্বপূর্ণর মধ্যে? এমন আইডিয়া শাসকের নাই, বা অনেক এমপিদের কাছে নাই, বা অনেক রাজনৈতিক দলের কাছে নাও থাকতে পারে। ইউনিক আইডিয়া নাও থাকতে পারে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আখতার রহমান বিশ্বাসের মাধ্যমে দেশের পার্লামেন্টে রাখবো, দেশের আইনসভার মধ্যে রাখবো, যে কাজটা করলে আমার রিটেন্ডার মানুষেরা, আমার বসিরহাটের মানুষেরা, আমার বাদুড়িয়ার মানুষেরা, আমার এই রাজ্যের মানুষেরা, আমার দেশের মানুষেরা উপকৃত হবে, এটা পার্লামেন্টের মধ্যে রাখবো। কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখছি? আমরা যাদেরকে ভোটে জিতে পার্লামেন্টে পাঠালাম তাদের
অধিকাংশের কথাই বলছি, এখন তো লেটেস্ট সময় এসেছে টিকটক ভিডিও। সেলফি আর টিকটক ভিডিও এখন হচ্ছে ফ্যাশন। আপনি যদি টিকটক ভিডিও না করতে পারেন, আপনি যদি একটা সেলফি না পোস্ট করতে পারেন, আপনি নাকি সামাজিক নয়, সোশ্যাল স্ট্যাটাস আপনার নাকি ডাউনে চলছে। তো ওই কাজে তো নয়। একটা এমপি কে পাঠানো হয়েছে ওখানে গিয়ে, পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও করার জন্য নয়। এমপি কে পার্লামেন্টে পাঠানো হয়েছে মোদিজি, অমিত শাহজি, রাহুলজির সাথে সেলফি তুলে পোস্ট করার জন্য নয়। তাকে পার্লামেন্টে পাঠানো হয়েছে যে ইছামতি নদীর যে বাঁধটা দুর্বল হয়ে যাচ্ছে, মাটির যে বাঁধটা আছে তার পরিবর্তে কংক্রিটের বাঁধ নির্মাণের জন্য ভারত সরকারের কানে আওয়াজটা ঢুকিয়ে দেওয়া। তার পরিবর্তে কি করছে? তার পরিবর্তে কি করছে? টিকটক ভিডিওতে মজে আছে। তাকে পার্লামেন্টে পাঠানো হয়েছে। এই টেন্ডার অঞ্চলের কথা বলছি, এই পানিতর অঞ্চলের কথা বলছি। এখানকার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে যাচ্ছে। এখানকার যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য পাড়াতে পাড়াতে লিগাল ইলিগাল মদের দোকান খুলছে। আমাদের আখতার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে এখানকার মানুষের জন্য, বসিরহাটের মানুষের জন্য স্বাস্থ্য আন্দোলনের কথা বলবে, স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বলবে, শিক্ষা কেন্দ্রের মান উন্নয়নের কথা বলবে, নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কথা বলবে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে শিক্ষক নাই ছাত্র বেশি, শিক্ষক ছাত্রের রেশিও মেনটেনের কথা বলবে। সেখানে গিয়ে এই যে যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যেভাবে এই জুয়া চলছে, যে জুয়া থেকে তৃণমূলের বন্ধুরাও কিছু কাটমানি খাচ্ছে, সেগুলো বন্ধ করে যুব সমাজ যাতে আগামী দিনে বসিরহাটকে গিয়ে নিয়ে যেতে পারে, বাংলাকে গিয়ে নিয়ে যেতে পারে, দেশকে গিয়ে নিয়ে যেতে পারে, তার বলিষ্ঠ কণ্ঠে সওয়াল করবে। আপনারা যদি সুযোগ দেন, আপনারা সুযোগ দিলে এই কাজগুলো হবে। কারণ সুযোগ তো আপনাদের হাতে আছে। আপনারা সকলেই জানেন, বলে আসছে, কিন্তু আমার এখনো সৌভাগ্য হয়নি দেখার। আমি অপেক্ষায় আছি। আমাদের বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি নাকি চা বিক্রেতা ছিলেন। কিন্তু প্রশ্ন, আমার সৌভাগ্য হয়নি। ভাই এখানে বসে যেতে পারেন, 10 মিনিট আপনি একটু পিছিয়ে গিয়ে বসুন না ভাই। পিছনের লোক ভাই বসে যান তো ভাই, সবার সুবিধা হবে। পিছনের লোকগুলোর অসুবিধা হচ্ছে অনেক। উঁচু দেখতে পাচ্ছেন তো, কারো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, কারো অসুবিধা হচ্ছে? ভাই বসে পড়ুন তো। নরেন্দ্র দামোদর দাস মোদীজি উনি নাকি চা বিক্রেতা ছিলেন। কিন্তু আমার মনে হয় এখানে যতজন উপস্থিত হয়েছেন কারো সৌভাগ্য হয়নি উনি কোন দোকান থেকে চা বিক্রি করতেন ওই দোকানটা দেখার। আর সাথে সাথে উনি যে যাকে চা বিক্রি করেছেন, চা খেয়েছেন, এই ধরনের ভারতবর্ষের যত নাগরিক আছে একটা কেউ হাত তুলে বলল না যে আমি মোদিজির হাতে চা খেয়েছি। আমাদের সৌভাগ্য হয়নি। যদিও কতটা অসত্য কথা নতুন করে বলতে লাগে না। আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, আমি বিতর্কে যাচ্ছি না। আমি তর্কের খাতিরে ধরে নিলাম দেশের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা হয়েছিলেন। তাহলে এটা আমরা গর্ব করে বলতে পারি যে ভারতবর্ষে এমন গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণ যাকে চাইবে সে প্রধানমন্ত্রী হবে। আগামী দিনে আপনার এখানের যে আইসক্রিম বিক্রেতা আছে, ঠেলা নিয়ে যায়, যিনি ডেলিভার আছেন, যিনি কৃষক আছেন, তাকেও যদি জনগণ চায় তাহলে দেশের প্রধানমন্ত্রী হতে পারে। তাই আপনার হাতে ভাগ্য, আপনাদের ভাগ্য আপনাদের হাতে আছে। আপনারা চাইবেন যে আগামী দিনে আপনি কৃষক, আপনি মৎস্যজীবী, আপনার বাড়িতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দুটো যুবক আছে বা একটা যুবতী আছে, তার চাকরিটাকে সুনিশ্চিত করা দরকার। আপনার এখানে যে স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা, ওখানে ডাক্তারের প্রয়োজন আছে, ওখানে নার্সের প্রয়োজন আছে, ওখানে ঔষধের প্রয়োজন আছে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, এটার মান উন্নয়ন হওয়া দরকার। বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এই বেকারত্ব কমানো দরকার। এর হয়ে কথা বলার জন্য একজন জনগণের জনপ্রতিনিধি দরকার। যদি আপনারা চান তাহলে আপনাদের বলবো, কোন প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কারো বিভাজনে পা দেওয়ার দরকার নাই, কোন লোভের কাছে আত্মসমর্পণ করার দরকার নাই, কোন ভয়ের কাছে আমাদের কেউ আত্মসমর্পণ করা দরকার নাই। সকাল সকাল 1 জুন যাবেন, সকাল সকাল উঠবেন, আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দিয়ে আখতার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠান।
আপনি যদি আম খেতে আপনার ইচ্ছা যায়, আপনাকে বলবো আর পরের খেতে আপনাকে চাষ করতে হবে না। প্রথম কথা বলবো, পরের খেতে আর চাষ করতে যাবেন না। আপনার ক্ষেত আছে, আপনি চাষ করতে জানেন, আপনার খেতে ফলান। কারণ ইতিপূর্বে 17 বার আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন। আপনার দাদু ভোট দিয়েছে, আপনার বাবা ভোট দিয়েছে, এখন আপনারা ভোট দিচ্ছেন। 17 বার 1952 সাল থেকে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে আপনাদের সুখ দুঃখের কথা বলার জন্য পাঠিয়েছিলেন। এই 17 বারে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে গিয়েছে, কিন্তু দুঃখের বিষয় ইছামতির যে বাঁধ কংক্রিটের নির্মাণ হোক, এই 17 বারের মধ্যে একবারও কাউকে বলতে শুনলাম না। আমাদের তাহলে কথা কে বললো? আমরা তো পর পর ভোট দিয়ে পাঠাচ্ছি, আমাদের কথা কে বলবে? আমাদের সমস্যা সমাধানের জন্য তো পাঠাচ্ছি আমরা, তার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য নয়। তার 1 বছরে 5 কোটি টাকা এমপি ল্যাডে আসে, 5 বছরে 25 কোটি টাকার মধ্যে 20% 30% কাটমানি খাওয়ার জন্য পাঠাচ্ছি না আমরা তাকে পাঠিয়েছি শুধু 5 বছরে 25 কোটি নয়, আরো বেশি করে নিয়ে এসে কিভাবে বসিরহাটের মানুষকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়া যায়, এখানকার মানুষের চাওয়া পাওয়া অভিযোগগুলো কিভাবে পূরণ করা যায়, তার জন্য চিৎকার করতে হবে দেশের আইনসভার মধ্যে। তার ঠিক উল্টো হচ্ছে। কি দেখলাম? কৃষকদের বিরুদ্ধে। এখানে তো রেখা পাত্র মহাশয় দাঁড়িয়েছে না বিজেপির পক্ষ থেকে, আজকে দেখছিলাম উনাকে কি সব ডিস্টার্ব করছিল। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, আমি ডিস্টার্বেরও বিরোধী। যেভাবে অধীর রঞ্জন চৌধুরীকে ডিস্টার্ব করা হচ্ছে, অধীর রঞ্জন চৌধুরী এই ডিস্টার্বের আমি বিরোধী। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে ব্রিটিশ মুক্ত করতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরীর পরিবারের লোক হয়তো শহীদ হয়েছে, রেখা পাত্রের পরিবারের লোকরা হয়তো শহীদ হয়েছে বা আত্মত্যাগ করেছে, বা আমাদের আক্তার রহমান বিশ্বাসের পরিবারের লোকরা কিন্তু দেশ স্বাধীনের জন্য লড়াই করেছে। আমরা গণতান্ত্রিক দেশ পেয়েছি, প্রত্যেকের রাইট আছে, সে যেখানে জায়গায় ফ্রিলি মুভ করতে পারবে। হ্যাঁ, রাইট টু মুভমেন্ট, ফ্রিডম অফ মুভমেন্ট সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে। একদম সংবিধানে আমার অধিকার দিয়েছে ফ্রিডম অফ মুভমেন্ট। যেভাবে আটকানো হচ্ছে আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। এটা তৃণমূলের চক্রান্ত, তারা পেরে উঠতে পারছে না, বিরোধীদের সাথে এগুলো করছে। তবে একটা কথা, রেখাপাত্র মহাশয়ের উদ্দেশ্যে এখান থেকে আমার বার্তা, রেখাদি, এই বসিরহাটের মানুষেরা সব থেকে বেশি চাষি মানুষ, তাই তো নাকি? এখানে চাষি কারা আছে একটু হাত তুলুন তো, এই টেন্ডাতে দেখি। ওরে বাবা, অর্ধেকের বেশি তো মনে হয় নাকি? রেখাদির উদ্দেশ্যে বক্তব্য আমার, যে আপনি বিজেপির নামে ভোট চাইছেন, মোদিজির নামে ভোট চাইছেন, অমিত শাহজির নামে ভোট চাইছেন, কিন্তু ভুলে যাচ্ছি না আমরা ভোট দিয়েই মোদিজি তৈরি হয়েছে, মানুষের ভোটে তো হয়েছে। কৃষকরা ভোট দিয়ে অমিত শাহজিকে তৈরি করেছে, কৃষকরা ভোট দিয়ে দেশের সরকার গঠন করেছে। সেই কৃষকদের কথা একবারও আপনার সরকার ভাবেনি। আপনার বড় ভুল, এই কৃষকদের স্বার্থের কথা না ভেবে ব্রিটিশদের মতো সেই নীল চাষীদের ক্ষেত্রে, নীল চাষীদের উপরে যে অত্যাচার করত সেই রকম ফিরিয়ে নিয়ে আসার জন্য পুঁজিপতিদের কথা ভেবে, কর্পোরেটদের কথা ভেবে যে 3টে দানবীয় বিল আপনারা পাস করেছিলেন, আপনার হয়তো মনে নাই, হয় এখন নাও মনে থাকতে পারে, ভোটের সময় অনেক কিছু ভুলে যান। কারণ আপনিও দিদি আর মমতা দিদিও দিদি আমাদের ডবল ডবল চাকরি দিয়েছে, এখন চাকরির বাতিল হচ্ছে, এখন সব ওনারা ভুলে যাচ্ছেন, কিন্তু আমরা ভুলছি না। আমি রেখাপাত্র মহাশয়ের উদ্দেশ্যে বলবো, কোন মুখ নিয়ে আপনারা ভোট চাইতে এসেছেন কৃষকদের কাছে, ওই দিনের কথা আমরা ভুলছি না। দিল্লির সীমান্তে কৃষকদের উপরে যখন এই অমিত শাহ পুলিশকে দিয়ে আক্রমণ করা হয়েছিল, এই মোদিজি যখন আক্রমণ করেছিল কৃষকদের, সেই দিনের কথা ভুলছি না। তাই বসিরহাটের কৃষকরা ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন, জোট বাঁধুন। এই বিজেপির বিরুদ্ধে, এই রেখাপাত্রদের বিরুদ্ধে একটাও ভোট হবে না, এদের বিরুদ্ধে সমগ্র ভোটটাই যাবে, এদের পক্ষে একটাও ভোট যাবে না। এরা কৃষকদের বিরুদ্ধে বিল পাস করলো। কেন বিলটা পাস করেছিল? এমন বিল আনতে চেয়েছিল, এই আদানি আম্বানি গোয়েঙ্কা টাইপ যারা কর্পোরেট আছে, তারা আবার কৃষকদেরকে কন্ট্রোল করবে। এতদিন আমরা আমার জমিতে আমি চাষ করছিলাম, সেই সিস্টেমটাকে ভাঙার জন্য এই ধরনের দানবীয় বিল নিয়ে এসেছিল। তখন রেখাপাত্র মহাশয়েরা, তখন শুভেন্দু অধিকারীরা আজকে বসিরহাটে এসে অনেক বড় বড় কথা বলছেন। শুভেন্দু বাবুর উদ্দেশ্যেও বলছি, যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হয়েছিল, শুধুমাত্র কেন্দ্রের বড় বড় সরকার শুধু বিল পাস করেনি, কৃষকরা যখন আন্দোলন করছিল তাদের উপর আক্রমণ চালিয়েছে। উত্তরপ্রদেশ
এসে কৃষকদের এক র্যালির উপরে বিজেপির এক মন্ত্রীর ছেলে গাড়ি নিয়ে গিয়ে একাধিক কৃষককে হত্যা করেছে। তাই পশ্চিম বাংলার এই বসিরহাটের কৃষকদেরকেও ওই হত্যার বিরুদ্ধে জবাব দিতে হবে। হবে তো নাকি ভাই? আপনিও কৃষক, তারাও কৃষক। আজকে রেখাপাত্র মহাশয়া ভোট চাইতে আসলে একটাও ভোট হবে না। হ্যাঁ, সন্দেশকারীতে যে অত্যাচার হয়েছে, শাহজাহান, শিবু, উত্তমরা, আমি তো চাইছি দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে, ওরা না বাইরের সূর্য আর দেখতে পায়। কি বলছি বুঝতে পারছেন না? ওরা না আর বাইরের সূর্য দেখতে পায়। জেলের থেকেই যেন ওদের ওখান থেকে এমন পানিশমেন্ট ওদেরকে দেওয়া হোক, ওরা বাইরের সূর্য না দেখতে পায়। কারণ বাইরের সূর্য দেখলে পুরো বাংলাকে তছনছ ধ্বংস করে ফেলবে। কি অস্ত্র এনেছেন শুনেছেন? এই শাহজাহান, উত্তম, শিবুরা গ্যালক 17 নামে একটা অস্ত্র পাওয়া গিয়েছে। যে অস্ত্র পশ্চিম বাংলা শুধু নয়, ভারতবর্ষের কোন পুলিশের কাছে অত হেভি অস্ত্র নাই। আমাদের দেশের পুলিশের কাছে অত হেভি অস্ত্র নাই, ওরা নিয়ে এসে হাজির করে ফেলেছে। তাই এরা যদি বাইরের সূর্য আবার দেখতে পায়, তাহলে কি হবে বুঝতে? যা ছিল তার থেকে 10 গুণ ভয়ঙ্কর হয়ে যাবে। আমি আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে। তবে সন্দেশ খালি দেখিয়ে যদি শুভেন্দু অধিকারী ভোট চাইতে আসে, সঙ্গে সঙ্গে একটু ঘুরিয়ে দেবেন এই উত্তরপ্রদেশের উন্নয়নের দিকে, আপনার আশিপার দিকে, বিলকিস বানুর দিকে। গুজরাট গণহত্যা যখন চলছিল, সেই সময় বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছিল, এই শুভেন্দু অধিকারীদের সরকার তাদেরকে মুক্তি দিয়েছে। আবার সুপ্রিম কোর্টে গিয়ে থাপ্পড় খেয়ে তারা ফিরে আসছে। তারা কোন মুখে কথা বলে? এদের কথা শুনলে চলবে না। এরা শুধু ভোটের কথা বলবে আর বিভাজনের কথা বলবে। তাই আপনাদের বলবো, কৃষক বন্ধুদের বলবো, উঠুন, তৈরি হন, জোট বাঁধুন। আগামী দিনে ভোটটা আসছে, কোন বিজেমূলকে ভোট নয়। এই তৃণমূল বিজেপি আমাদের মধ্যে বাইনারি তৈরি করে ভোটটাকে তারা নিজেদের মতো করে নিতে চাইছে। তাই এদের পক্ষে একটাও ভোট নয়। আমরা ওই দিনকে ভুলে যাচ্ছি না। কেন্দ্রের বিজেপি সরকার যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস করেছিল, সারা দেশের কৃষকরা প্রতিবাদে উত্তাল হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কৃষকদেরকে সংহতি জানিয়েছিল, এই আন্দোলনের সাথে সাথ দিয়েছিল। পশ্চিম বাংলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও কৃষকদের ডাকা ভারত বন্ধকে সমর্থন জানিয়েছিল। আর তা কৃষকদের সাথে আমরাও রাস্তায় নেমেছিলাম। এই হাজী নুরুল ইসলাম সাহেবদের দলের পক্ষ থেকে ওই দিনকে ভারত বন্ধকে পশ্চিম বাংলায় সফল হতে দেয়নি। কৃষকদের বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছিল। যে কৃষকরা বন্ধ করতে নেমেছিল, এই হাজী নুরুল ইসলাম সাহেবের দলের পক্ষ থেকে কিছু গুন্ডা মস্তান ওই কৃষকদের সাথে সাথে আইএসএফ এর কর্মীদের উপর হামলা চালিয়েছিল। তাই এই ভোটের সময়তে হাজী নুরুল ইসলাম সাহেবকেও বুঝিয়ে দেব, তৃণমূলকেও বুঝিয়ে দেবো আমরা কৃষকেরা, যে তোমরা ওই দিনকে আমাদের লড়াইটা ছিল, আমাদের আন্দোলনটা ছিল, আমাদের প্রোটেস্টটা ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে। মমতা ব্যানার্জির বুকে অত চিনচিন করছিল কেন? কেন আমাদের বন্ধকে সফল হতে দেয়নি? উপরন্তু আমাদের উপর তোমরা হামলা চালিয়েছো। তাই এই জুন মাসের 1 তারিখে আমাদের ভোটটাও কোনো বিজেমূল তৃণমূল বিজেপির পক্ষে যাবে না, ভোটটা আইএসএফ এর পক্ষে যাবে, খাম চিহ্নের পক্ষে যাবে। আমি ভাবি মাঝে মধ্যে আমাদের আন্দোলন আছে বিজেপির বিরুদ্ধে, আমরা প্রতিবাদ করছি বিজেপির বিরুদ্ধে, বন্ধ রাখছি বিজেপির বিরুদ্ধে। মমতা ব্যানার্জির বুকে অত চিনচিন করছিল কেন? বিজেপি শাসিত রাজ্য এই কৃষকদের ডাকা ভারত বন্ধ সফল হয়েছে, পশ্চিম বাংলায় হতে দেয়নি। আমার তো মনে হচ্ছে ভাইপোকে গ্যারেজ করে দেবে তার হাত থেকে বাঁচানোর জন্য। দাদা আমার বাংলা ঠিক আছে, তোমার বাংলা এটা চিন্তা নাই বলে কি এই বার্তা দিতে চেয়েছিল? কি মনে হচ্ছে কৃষক ভাইরা? তো যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে তো নাকি ভাই? এসেছে তো? কৃষক ভাইদের উদ্দেশ্যে একটা ডেটা দিই। দেখুন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, বক্তব্য শুনছেন, ইচ্ছা গেলে ভোট দেবেন, নাহলে দেবেন না। তবে কয়েকটা ডেটা দেবো, সেটা রাখুন, শুনে রাখুন, কাজ দেবে আপনাদের। পশ্চিমবাংলার বিধানসভাতে আমি একজন সদস্য, সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম। আমরা সংযুক্ত মোর্চা এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। নিরাপদ সর্দার বাবুদের দলের পক্ষ থেকে বলেছিল ভোট শেষ, জোট শেষ, কিন্তু আমরা সেটা বলিনি, আমরা ভুলে যাচ্ছি না। নিরাপদ সর্দার বাবুরা বলছে এটা কি, এটা পুকুর না এটা সমুদ্র। হ্যাঁ, 2021 সালের 21শে জানুয়ারি আমরা পুকুরে খেলতে নামিনি, আমরা মহাসমুদ্রে খেলবো বলেই রাজনীতির ময়দানে নেমেছি।
হয়তো ওনারা পুকুর সমুদ্র বুঝতে পারছে না, আমরা মহাসমুদ্রকে পার করার জন্য প্রস্তুত নিয়ে এসেছি রাজনীতির ময়দানে। নিরাপদ বাবুদেরকে একটু শুনিয়ে দিতে চাই। ভোট শেষ জোট শেষ ওনারাই বলেছিলেন, আমরা বলিনি। দেখ, যেটা বলছি, আমি পশ্চিমবাংলার বিধানসভায় সংযুক্ত মোর্চার একজন জনপ্রতিনিধি হিসাবে এখনো আছি, এবং যতদিন 2026 পর্যন্ত আমার পিরিয়ড আছে, ততদিন আমি বলে যাব আমি নেমক খারাম নয়, আমি বলে যাব সংযুক্ত মোর্চার আমি বিধায়ক। তো আমি ওই সময় বিধানসভাতে গিয়ে, যেহেতু আমি কৃষি প্রধান এলাকা থেকে বিধায়ক হয়ে গিয়েছি, আমি জানতে চেয়েছিলাম পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত, যা মাননীয় মন্ত্রী মহাশয় কৃষি মন্ত্রী উত্তর দিতে পারেনি, শুধু বলছে 3 গুণ বেড়ে গিয়েছে। আমি একাধিকবার কোশ্চেন করেছিলাম, তাও আমাকে উত্তর দিতে পারেনি। আমার সন্দেহ হয়েছিল এ ব্যাটারা উত্তর দিচ্ছে না কেন। ঠিক যেভাবে শ্রমমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, এখানে তো কাজ হারিয়ে এখানকার সন্তানেরা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে আর লাশ হয়ে বাড়ি ফিরছে, এটা বন্ধ করতে হবে। আমি ওইটা আমার সন্দেহ হয়েছিল যে আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের সংখ্যা কত। শ্রমমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম, উনার দপ্তর, উনি বলছে আমার কাছে জানা নাই। ভাবতে পেরেছেন? সে কথাই আছে না, আমি মন্ত্রীকে বাঁদর বলছি না, খারাপ ভাবে নেবেন না, আমি উদাহরণের জন্য বলছি। বাঁদরের হাতে খড়ি নরকেল দিলে কি হবে? হ্যাঁ, কি হবে? বিপদ হয়ে যাবে না? তো আমি ওনাকে বাঁদর বলছি না। দেখুন, আমি আমার ওই এতটা ঔদ্ধত্য না একটা মন্ত্রীকে বলবো। আমি সম্মানীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের মানুষের সংখ্যা কত? মন্ত্রী মহাশয় ওই স্পিকার স্যারের ওখান থেকে উঠে, মানে তার টেবিল থেকে উঠে যত বিধায়ক আছে সবাই দেখেছে, বিজেপির বিধায়ক দেখেছে, তৃণমূলের বিধায়ক দেখেছে, সংযুক্ত মোর্চার বিধায়কের কোশ্চেনের উত্তর দিতে পারেনি। বলছে ওটা আমার এখন জানা নাই, পরে জানিয়ে দেবো। 1 বছর হয়ে যাচ্ছে, আমাকে এখনো জানাবার জন্য প্রয়োজন বোধ করেনি, তার কাছে ডেটাই নয়। তো এই ধরনের কোশ্চেন যখন করেছি আপনার মন্ত্রীকে, কৃষি মন্ত্রীকে উত্তর দিতে পারেনি। একাধিকবার প্রশ্ন করেছি, উত্তর দিতে পারেনি। আমার সন্দেহ হয়েছিল ও নামকে অস্তে মন্ত্রী, গোপাল ভাঁড়ের থেকেও ভয়ঙ্কর অবস্থা, এ কিছু জানে না। তাহলে আমাকে আমারটা জেনে নিতে হবে, আমার কৃষক ভাইদের জন্য, ভাঙড়ের ভোটারদের জন্য, সারা রাজ্যের কৃষকদের জন্য। কৃষি প্রধান রাজ্য আমরা, 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত। পশ্চিমবাংলার 70% মানুষ প্রত্যক্ষভাবে, প্রত্যক্ষভাবে 70% মানুষ এই কৃষিকাজের সাথে যুক্ত। তাহলে এদের কথা ভাবতে হবে আমাকে। আমি ডেটা দেখতে লাগলাম, আমি একটু গবেষণা, একটু পড়াশোনা করতে লাগলাম। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার শেষ নাই। আমি যে বিদ্যাসাগর এটাও বলছি না, স্বল্প জ্ঞান আছে আর জ্ঞানের আমি অন্বেষণ করি। যারা এই বিষয়ে এক্সপার্ট তাদেরকেও জানতে চাইলাম। দেখতে দেখতে ভারত সরকারের দেয়া একটা ডেটাতে দেখলাম পশ্চিম বাংলার কৃষকদের মাসিক গড়াই দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। আমি আরো খুঁজতে লাগলাম, কাশ্মীর দেখলাম। কাশ্মীর আমরা মাঝে মধ্যে পেপার পত্রিকায় দেখি, কাশ্মীরের কৃষকদের মাসিক গড়াই কত। হরিয়ানার কৃষকরা BMW চেপে ঘুরছে, মার্সিডিজ চেপে আসছে। পাঞ্জাবের কৃষকরা মার্সিডিজ চেপে ঘোরে, BMW চেপে ঘোরে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকদের অবস্থা এত খারাপ কেন? দেখতে দেখতে দেখলাম হরিয়ানার কৃষক, পাঞ্জাবের কৃষক, মহারাষ্ট্রের কৃষক, কাশ্মীরের কৃষক, মেঘালয়ের কৃষকদের মাসিক গড়াই কারো 22,000, কারো 18,000, কারো 19,000, কারো 15,000 মাস গেলে ইনকাম করে। আর আমরা অভাগা, মমতা ব্যানার্জির রাজ্যে আমরা পড়ে আছি। আমাদের এত ভালোবাসা মমতা ব্যানার্জি দিচ্ছে, আমাদের কৃষকদেরকে ভালোবেসে পুঁতে ফেলার চেষ্টা করছে। মাত্র মাস গেলে 7,000 টাকার নিচে ইনকাম, বিলো 7,000। 7,000 টাকা, 60 নয়, 60 নয়, 7 ইংলিশে 7, বিলো 7,000, 7,000 এর নিচে ইনকাম। আমার তো মাথা গেল ঘুরে, তাহলে আমার দেখার ইচ্ছা গেল। আচ্ছা, এই বক্তব্য দিচ্ছে কারো অসুবিধা হচ্ছে নাকি? এগুলো আপনাদের জেনে রাখা দরকার। আবারও বলছি, ইচ্ছে গেলে ভোট দেবেন, তাহলে আপনাদের হয়ে লড়াই বেশি করে করতে পারবো। না ইচ্ছে গেলে যাকে ইচ্ছা ভোট দেবেন, যে যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন তার কাজের ভুল হলে সমালোচনা করব, আমি জোর করব না। রাতের অন্ধকারে 5,000, 2,000, 500, 100 বা হুমকি দেবো, ভোটার কার্ড কেড়ে নেবো, এ কাজ আমি করব না। তবে একটা কথা, গ্রামে গঞ্জের কথা বলছি, ভোটার কার্ড কেড়ে নিলে ভাববেন না যে আপনি ভোট দিতে পারবেন না। 15টা আইটেম আছে, ব্যাংকের পাসবুক থেকে শুরু করে ছবি দিয়া সরকারি স্ট্যাম্প লাগানো যে কোনো কাগজ নিয়ে যাবেন, আপনারা ভোট দিতে পারবেন। তৃণমূলের বন্ধুরা যদি ভোটার কার্ড কেড়ে নেয় কিচ্ছু বলবেন না, আধার কার্ডটা নিয়ে চলে যাবেন, ব্যাংকের পাসবুক নিয়ে চলে যাবেন, ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলে যাবেন, স্কুলের সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে চলে যাবেন। এই ধরনের 15টা আইটেম আছে, নিয়ে যাবেন।
আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিলাম। তো আমি দেখলাম যে তাহলে সব থেকে বেশি ইনকাম কার গেলে মাস গেলে, আমি দেখে অবাক হয়ে গেলাম। মেঘালয় রাজ্যের মাস গেলে ইনকাম হচ্ছে 29 থেকে 30 হাজার টাকা। ভাবতে পেরেছেন? মাস গেলে মেঘালয় রাজ্যের কৃষকদের মাসিক গড় আয় পরিবার পিছু 29 থেকে 30 হাজার টাকার। আমরা এত অভাগা, আমাদের 7,000 টাকার নিচে। এটা ডেভেলপ করার জন্য, এটাকে বাড়ানোর জন্য, পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় যাতে বাড়ে সেটা বাড়ার জন্য আমাদের যাদের কণ্ঠ করে রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছিলি, যাদেরকে বলার জন্য দেশের আইনসভার মধ্যে পাঠিয়েছি, তারা ঠিকঠাক দায়িত্ব পালন করেনি বলে আজকে আমরা এত তলানিতে পড়ে আছি। আমরা যদি দায়িত্ব নিয়ে আওয়াজটা শুধু রাজ্যের আইনসভার মধ্যে নয়, রাজ্যের আইনসভার মধ্যে মাননীয় মন্ত্রীকে আমি বলেছি যে আমাদের কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দিয়ে এবং কৃষকদেরকে যে সাবসিডি গুলো আছে সেটাকে বুঝিয়ে দিয়ে এবং উৎপাদিত ফসল মধ্যখানে যে দালালগুলো আছে সেইগুলোকে ধ্বংস করে দিয়ে সরাসরি কৃষকরা তাদের ফসলের যাতে দাম পায় তার ব্যবস্থা করতে হবে। এই আওয়াজটা শুধুমাত্র রাজ্যের আইনসভার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাইছি না, এই আওয়াজটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। এই আওয়াজটা, এই কৃষকদের কণ্ঠটা, কৃষকদের বঞ্চনার যে শিকার হচ্ছে, এটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। তাই কৃষক বন্ধুরা, আপনারা যদি এগিয়ে আসেন, আপনাদের পরিবারের কথা ভেবে, আপনাদের ভবিষ্যতের কথা ভেবে, তাহলে আসুন আমাদের হাতকে শক্ত করুন। আমরা পার্লামেন্টে আপনাদের আওয়াজটাকে পৌঁছে দেবো, যাতে করে রাজ্যের আইনসভার মধ্যে, দেশের আইনসভার মধ্যে মধ্যখানে কৃষকরা মাঠে ময়দানে লড়াই করে তাদের মাসিক গড় আয় বাড়ে, তার লড়াই আমরা থাকবো। এবার আপনাদের উপরে নির্ভর করছে। ভাই আজকে আমার হাতে একগুচ্ছ এ দিয়েছে আপনাদের এখান থেকে, আর ট্রান্সপোর্টের কথা থেকে শুরু করে এই দাদাগিরি তোলাবাজি থেকে শুরু করে আবাস যোজনার ঘর দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে। এখন আপনাদের বলি, হে বেটা করো সব ম্যাক্সিমাম জেলে যাবে। তিহার জেল পরিষ্কার হচ্ছে, প্রেসিডেন্সি জেল পরিষ্কার হচ্ছে, আর তার এদের কথা ভেবে এরা অন্তত জেলে গিয়ে যাতে একটু ভালো খেতে পাই। বাইরে তো হারাম খেয়ে পেট মুদ্রা করে ফেলছে, জেলে গিয়েও যাতে একটু খেতে পাই। আমাকে 42 দিন জেল খাটিয়েছিল জানেন। আমাকে যেই দিন পুলিশ কাস্টডি থেকে জেল কাস্টডি হচ্ছিল, আমার উকিল জজকে বলে ফেলেছিল যে আমার মক্কেল অর্থাৎ এমএলএ কে ডিভিশন 1 দেওয়া হোক, অর্থাৎ জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়, জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়। ওই দেখতে পাচ্ছেন না, কদিন ধরে পেপারে আসছিল এই কচি পাঁঠার মাংস খেতে ইচ্ছা করেছিল এই পার্থবাবুকে, এটা ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়। নেতা তো আমরা, আমাদের বিশাল ব্যাপার। তো আমার অ্যাডভোকেট বলে ফেলেছিল, তখন কিন্তু এজলাস থেকে আমাদের বিশ্বজিৎ দাও ছিল, আমি বলেছিলাম যে আমার ভিআইপি ট্রিটমেন্ট লাগবে না, কারণ একাধিক আছে। আমি দুটো কারণ আজকে বলছি, সময় স্বল্প। প্রথম কারণ হচ্ছে চটে বসা লোক আমাকে ভোট দিয়ে আমাকে ভিআইপি বানানো। যেদিন কি আমার চটে বসা লোক ভিআইপি ট্রিটমেন্ট পাবে, তারপরে এই নেতা ভিআইপি ট্রিটমেন্ট নেবে। দ্বিতীয় কথা, আমার ভালোবাসার মানুষেরা যারা ভোট দিয়ে দেশ গঠন করছে, যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করছে, যারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী তৈরি করছে, যারা ভোট দিয়ে নেতা তৈরি করছে, তাদের সাথে কি আচরণ হয়, তারা জেলে গিয়ে কি খায়, সেটা আমাকে ধরতে হবে। তো ওইটা আমি গিয়ে প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখেছি। আমি বিধানসভায় বলেছিলাম যে স্যার, স্পিকার স্যারকে বলেছিলাম, স্যার যে মাছ কাটে তার হাত কেটে যায় না, একটু খোঁজ নিতে হবে। এত পাতলা, আমি কি পাতলা, আমার থেকে পাতলা মাছ। তো কেন বলেছিলাম, আমি তো বুঝতে পারছি লাইন এদের হচ্ছে, ছাড় হবে নাকি, একটাও ছাড় হবে না। এখান থেকে মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক দূরে মাইক লাগিয়েছে, তৃণমূলের বন্ধুরাও শুনছে, যে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে, জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে, সভাধিপতি থেকে শুরু করে, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখছি, যেভাবে জনগণের টাকা আপনারা লুট করছেন, এই আবাস যোজনার নামে লোককে ভুল বুঝিয়ে, কাউকে ফর্ম ফিলাপের নামে 1000-1200 টাকা করে তুলছে, বা কেউ 2000, 4000, 10,000, 15,000 যার কাছ থেকে যা পাচ্ছেন নিয়ে নিচ্ছেন। আবাস যোজনা দেবো, তার পরিবর্তে যার দোতলা বাড়ি, যার পাকা বাড়ি, যার বাড়ি ফ্রিজ আছে, যার মাছ ধরা ট্রলার আছে, যার বাড়ি 4 চাকা আছে, যার বাড়ি বাইক আছে, তাকে ঘর পাইয়ে দিচ্ছেন। আর আমার এলাকার, আমার বুথের এই টেন্ডা পানিতর এলাকার গরিব মানুষ, যার হয়ে বলার কেউ নাই, সে বাড়ি পাচ্ছে না। খুব ভালো লাগছে, ক্ষমতায় আগামী দিনে আমরা আসছি।
আগামী দিনে ক্ষমতায় আমরা আসছি, প্রতিটা অঞ্চলকে নিয়ে আমরা কমিশন বসাবো। এটা শুনে রাখুন আপনারা, প্রতিটা অঞ্চল নিয়ে আমরা কমিশন বসাবো। 100 দিনের কাজের টাকা যেভাবে লুট করেছে, আবাস যোজনার টাকা যেভাবে মিসইউজ করেছে, বিভিন্ন প্রকল্পের টাকা একটা অঞ্চলে কম করে বছরে 5 কোটি সর্বোচ্চ 10 কোটি টাকা আসে, 5 বছরে 25 থেকে 50 কোটি টাকা এসেছে। কিন্তু যারা লুট করেছে তাদের বলবো, লুট করে বসিরহাট শহরে আপনি ফ্ল্যাট কিনতে পারেন, হাইওয়ের ধারে আপনি জমি কিনতে পারেন, বারাসাতে ফ্ল্যাট কিনতে পারেন, 34 নম্বর জাতীয় সড়কের উপরে জমি কিনেছেন, যা করছেন করুন। তবে সময় আসবে, কমিশন বসাবো, সব তদন্ত করব, ওই সমস্ত অবৈধভাবে লরি বাস থেকে শুরু করে জমি জায়গা ফ্ল্যাট যা কিনেছেন সবটাই নিলামে তুলবো। জনগণের ট্যাক্সের টাকা আপনারা চুরি করে ওগুলোকে আপনারা বানিয়েছেন, নিলামে তুলে ওটা আবার কোষাগারে জমা দিয়ে জনগণের টাকাকে আবার জনগণের কোষাগারে জমা করে ও টাকা আবার জনগণের স্বার্থে খরচ করব। আর যে বেটারা এই দুর্নীতি করেছে তাদেরকে কোথায়, প্রেসিডেন্সি জেল, নাহলে তিহার দিল্লিতে পাঠিয়ে দেবো, এখানে রাখবো না, প্রস্তুত থাকো। আবাস যোজনা নিয়ে একটা ভুল বুঝাচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে, বলছে ভোট দিলে আবাস যোজনা হবে। সেই উদ্দেশ্যে মা বাপ ভাইদেরকে বলবো, একটু ভাবুন, ভোট দিয়েছিলেন বললে নেতা হয়েছিল, নেতা হই তো ওরা চুরি করলো, ওরা চুরি করেছে বলে আজকে আমার 100 দিনের কাজটা বন্ধ আছে। এটা আপনারা বলে রাখি, 100 দিনের কাজ নিয়েও বিজেপি নোংরা রাজনীতি করছে। এই ভোট আসছে জুন মাসের 1 তারিখে, তৃণমূল আর বিজেপিকে 100 দিনের কাজের নোংরামির জবাব দেব। 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে, কোন জায়গায় 100 দিনের কাজ নিয়ে দুর্নীতি হলে সেটা কেন্দ্র সরকার তদন্ত করবে। কিন্তু ওই কাজের আইনে আবার উল্লেখ আছে, যে কাজ করেছে তাকে 15 দিনের মধ্যে টাকাটা বুঝিয়ে দিতে হবে। তাহলে বিজেপি সরকার নোংরা রাজনীতি করার জন্য একটা আইনকে তারা প্রাধান্য দিচ্ছে, অন্য আইনটা যেটা আমার বাড়ির বাপ ভাই মা বাপেরা কাজ করলো, প্রায় 20 লক্ষের অধিক যারা কাজ করলো তাদের টাকাটা বুঝিয়ে দিচ্ছে না কেন ভাই? আমরা তো বলছি যে তৃণমূলকে 100 দিনের কাজে দুর্নীতি করেছে, চুরি করেছে, কিন্তু কটাকে জেলের ভাত খাওয়াচ্ছে বিজেপি সরকার? শুধু আসছে আর বলতে দুর্নীতি হয়েছে, আর ক্ষতিগ্রস্ত কারা হলো? আমরা যারা 100 দিনের কাজ করে যাদের সংসার চলে। এই বিজেপির এই নোংরা রাজনীতির জবাব দেব। আর দ্বিতীয় কথা, মমতা ব্যানার্জি অত বড় বড় কথা বলেন, স্বচ্ছতার কথা বলে, অভিষেক ব্যানার্জি বলে, আমি তো বলছি এখানে রেকর্ড হচ্ছে এবং এখানে ইলেকশন কমিশনেরও পক্ষ থেকেও পাঠিয়েছে। আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে ইলেকশন কমিশন যেমন অ্যাকশন নেবে, আর মিডিয়ার মাধ্যমে গেলে মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বে না। আমি যদি একটা শব্দ ভুল বলি আমাকে জেলে রাখার জন্য বন্দোবস্ত করবে। আমি এখানে বলে যাচ্ছি, এমনও গিয়েছে 100 দিনের কাজে যে আমরা কাজ পাচ্ছি না। সর্বপ্রথম দোষ হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের। বন্যা হয়েছে দাদা, যেখানে ডুবে গিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার শুধু টাকা কামানোর জন্য, লুট করার জন্য ওই জায়গায় দেখিয়ে দিয়েছে এতজন ওই দিনকে কাজ করেছে। ভাবতে পেরেছেন? আরে বন্যা হয়েছে, ওই দিনকে কাজ করবে কি করে সেই দেখিয়ে দিয়েছে। খাল খনন দেখিয়েছে, এত ফুট দেখিয়েছে, ওই মৌজায় আর কোনো জায়গায় নাই, সব পানি হয়ে গেছে। সে তথ্য আমার কাছে আছে, রেকর্ড হচ্ছে। আমি যদি ভুল বলি দিদিমণি আমাকে ছাড়বে না। ওনার ভাইপো উঠে বললো আগে ধর বেটাকে, দিদির থেকে 1 গুণ কাঠি বাড়া না তো আমার পারলে আমাকে ছাড়বে কেন? ধরুক, এই তো ক্যামেরার সামনে বলছি আমি। এত খাল খনন দেখিয়েছে, ওই মৌজায় আর কোনো পানি মানে মাটি থাকবে না, সব পানি হয়ে যাবে, খাল হয়ে যাবে। এই লেভেলে দুর্নীতি করেছে। তো কারা এবার হচ্ছে কথা, এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি অভিষেক বাবু দেখেন বিশাল নাটক করছে, বিরাট নাটক করছে। দম থাকে তো কারো আমার সাথে চ্যালেঞ্জে আসুক, অভিষেক বাবু নাটকটাকে আমি ধরিয়ে দেবো। কি দেখছেন? দিল্লি গেল, বিভিন্ন দপ্তরে ধর্ণা দিল, রাজ্যে আসলো, রাজ্যপাল ভবনের সামনে ধর্ণা দিল, ইটেন্ডা এলাকাতে 100 দিনের কাজের টাকা ফেরত চাই, আবাস যোজনার টাকা ফেরত চাই বলে স্লোগান দিল, সব করলো। কিন্তু অভিষেক বাবুকে কেন্দ্রের এজেন্সি না তদন্ত মানে কি যা জিজ্ঞাসাবাদ করে, দিল্লিতে আমি ফ্লাইট ধরে ছুটে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে। এই যে চাকরি চুরি করেছে, এই চাকরি চোরেরা বাঁচার জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। রাজ্যের পক্ষ থেকে, এসএসসির পক্ষ থেকে যে আইনজীবী বলছে আমরা সন্দেহ প্রকাশ মানে আমরা ভয় পাচ্ছি গোটা মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে, এটাকে আপনি একটু আটকান।
কার টাকা নিয়ে বলছে? আপনার আমার ট্যাক্সের টাকা নিয়ে। কিন্তু আপনাদের বলে রাখি, সম্ভবত সংবিধানের 131 নম্বর ধারাতে উল্লেখ আছে, রাজ্যের মধ্যে কোনো যদি সংঘাত লাগে, রাজ্যের সাথে কেন্দ্রের যদি কোনো সংঘাত হয়, 131 নম্বর ধারা সম্ভবত সেটাকে সামনে রেখে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে। আমাদের রাজ্য সরকার যদি দেখছে যে আবাস যোজনায় আমরা পাচ্ছি না, আমাদের সাথে নাকি কেন্দ্র সরকার বঞ্চনা করছে, তাহলে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছে না ভাই? 100 দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না, কল্প টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা করে টাকাটা কেন বার করছে না? যে ধরনের মামলা করে টাকাটা বার করলো রাজস্থান সরকার, বিগত রাজস্থান সরকার মামলা করে টাকাটা বার করেছিল, আমাদের রাজ্য সরকার কেন বার করছে না? আমাদের রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে যায়, 100 দিনের টাকা যারা দুর্নীতি করেছে, আবার দেখবেন শাহজাহান, শিবু, উত্তমদের নাম চলে আসবে, ওদেরকে জেলের ভাত কেমন খাচ্ছে, ডবল ভাত খাওয়াবে, এবং আপনাদের এখানে হাজী নুরুল ইসলামের হয়ে যারা হই হই করছে, তাদের অনেকেরই নাম বেরিয়ে আসবে, তারা 100 দিনের কাজে দুর্নীতি করেছে, আবাস যোজনা দুর্নীতি করেছে, সবকটা ব্যাটা জেলে যাবে। সেই ভয়ে রাজ্য সরকার মামলায় যাচ্ছে না। তবে একটা কথা বলে রাখি, এই মাথার উপরে ছাদ নাই কেন, এরই তো লড়াই আমাদের, এরই তো লড়াই আমাদের। মোদী বাবু যখন শপথ নিচ্ছেন তখন বলছেন কি, সংবিধানের শপথ নিয়ে কি বলছে? মৌলিক অধিকারগুলোকে পূরণ করব। তো মৌলিক অধিকারের মধ্যে পড়ে তো আমার মাথার উপরে ছাদ চাই। মোদী বাবু ব্যর্থ হয়েছে। আগামী দিনে যে সরকারি আসুক না কেন, আখতার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে পশ্চিম বাংলার মানুষের কথা বলবে, এই বসিরহাটের মানুষের কথা বলবে, ইটান্ডার মানুষের কথা বলবে। এখনো কেন কাঁচা বাড়ি আছে, মাথার উপরে ছাদ নাই কেন, আবাস যোজনার ঘর যাতে বুঝিয়ে দেওয়া যায় তার আওয়াজ তুলবে। যদি আপনারা সুযোগ দেন, কোনো কাটমানি লাগবে না, কোনো কাটমানি লাগবে না। গতকালকে একটা প্রোগ্রাম করছিলাম ন্যাশনাল হাইওয়ের ধারে আমডাঙ্গাতে, সেখানে আমার কাছে একটা চিঠি আসলো। তার আগে যোগাযোগ করেছিল, মধ্যখানে তারা যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার 2013 সালে একটা সংশোধনীতে বলা হয়েছে যে রাস্তা সংস্কার হয়, জানেন তো, রাস্তা চওড়া হয়, এই ক্ষতিপূরণের বিষয়। সেইখানেও তৃণমূলের বন্ধুরা ক্ষতিপূরণও তো কাটমানি খেয়েছে। তো এর সমাধান করতে কোথায় যেতে হবে? দেশের আইনসভার মধ্যে, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, সেখানে গিয়ে আমাদেরকে তো বলতে হবে। তো আমাদের লোককে যদি সেখানে না পাঠায়, তাহলে আমরা যেটা আশা করছি বিতা হবে। আমরা আশা করছি আম খাবো, আর যদি আমরা গাছ লাগিয়ে দিই আম পাওয়া যাবে দাদা? তাহলে আম খাওয়ার ইচ্ছে গেলে কি করতে হবে? আম গাছ লাগাতে হবে। যদি চান আপনার কণ্ঠ পার্লামেন্টে যাবে, আপনার হয়ে কথা বলবে, আপনার হয়ে সওয়াল করবে, আপনার অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবে, তাহলে কে টিকটক ভিডিও করেছে যার দল, তাদেরকে আর ভাবার দরকার নাই। আর যারা জনগণের বিপক্ষে বিল পাস করিয়ে শুধু আদানি আম্বানিদেরকে সহযোগিতা করার জন্য এই শুভেন্দু অধিকারীদের দলেরা, এই সুকান্ত বাবুদের দলেদেরকেও আমাদের জনবিচ্ছিন্ন করতে হবে। তাই আগামী দিনে আপনাদের ভোটটা খাম চিহ্নতে দিতে হবে, জনগণের জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে পাঠাতে হবে। ভাই, পানীয় জল থেকে শুরু করে অনেক বিষয় আমাদেরকে দিয়েছে। আমি আপনাদের একটা কথা বলতে পারি, শেষে যেটা পয়েন্টটা দেখছিলাম, অনেক পয়েন্ট আছে, বলা সম্ভব নয়। কটা বাজে? আর 5-7 মিনিট বক্তব্য দেবো। কারো অসুবিধা হবে ভাই? অসুবিধা আছে? কারো এনার্জি লস হচ্ছে না তো? আমার কিন্তু হচ্ছে না। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি আমার ছেলেদেরকেও বলি, একটু অ্যারেঞ্জমেন্ট রাখবে। মানে একটু যে বসারি চট দিয়েছে বা চেয়ার যতটুকু যা দিতে পেরেছে, যদি 30টা লোক থাকে আমার ফুল এনার্জি দিয়ে বক্তব্য দেবো। আর 30,000 লোক থাকলেও, 3 লাখ লোক থাকলেও আমি ফুল এনার্জি দিয়ে দেবো। আমি লোক কত হয়েছে নিয়ে ভাবি না, আমার দরকার যাকে বুঝাতে এসেছি, যে টাইমটা দিচ্ছি জানি ওর মধ্যে 10টা লোকও বোঝে। তো এখানে যে একটা পয়েন্ট দিয়েছে নেশার কথা, আজকে দুঃখের বিষয়, 2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল যে মুসলমান খাতরে মে হ্যায়, বলেছিল না? সাচার কমিটি সুপারিশগুলো দেখিয়ে আদিবাসীরা বিপদে আছে, দলিতরা বিপদে আছে, নমশূদ্ররা বিপদে আছে, মতুয়ারা বিপদে আছে, এই ধরনের বলে বলে ভোট চেয়েছিল না? মুসলমানরা ভেবেছিল এবার বিপদ থেকে কেউ উদ্ধার করতে এসেছে। কি দেখলাম? শিক্ষার নাই মুসলমানদের, স্বাস্থ্যের অবস্থা খারাপ, চাকরি নাই, বকাফ সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে, অনেক মিষ্টি মিষ্টি কথা বললো। মুসলমান ম্যাক্সিমাম ভোট দিয়ে জেতালো। কি দেখলাম? আপনারা এখানে এত এলাকার মানুষেরা আছেন, আপনারা একজন হাত তুলে আমাকে বলুন আপনার বুথে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে? একজন হাত তুলে অন্তত বললে আমি খুশি হব। কেউ আছে? কারো বুথে নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়নি?
এই কারো বুতে নাই? কি সত্যি বলছেন না আমার সাথে? আমার মন রাখার জন্য বলছেন? তাহলে ভাবুন, এখানে তো বিভিন্ন বুথের লোকজন আছেন, কিন্তু আমি একটা কথা বলবো, এখানে যে কজন আছে সবাই আমার সাথে সহমত হবে। মমতা ব্যানার্জি শিক্ষার কথা বলেছিল, স্বাস্থ্যের কথা বলেছিল, ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলেছিল, চাকরির কথা বলেছিল। তার পরিবর্তে আমাদেরকে কি করেছে? পাড়ায় পাড়ায় লিগাল ইললিগাল মদের দোকান খুলে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এটার সাথে মনে হয় আমার সবাই সহমত হবে ভাই। মদের দোকান পাড়াতে পাড়াতে খুলে দেয়নি? গাঁজা থেকে শুরু করে অবৈধ নেশার, এই ভুল বলছি নাকি? তাই বলবো আপনাদেরকে, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমি আসছিলাম, ওপারে প্রচুর মা বোনেরা দাঁড়িয়ে আছে। মা বোনেদের থেকে শুরু করে বাপ ভাইদের বলবো, আমাদের সুযোগ দিন। আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে আমরা রিসার্চ করে দেখেছি, আমরা গবেষণা করে দেখেছি, যে ক্রাইমগুলো হচ্ছে, যে অশান্তিগুলো হচ্ছে, যে নোংরামিগুলো হচ্ছে, তার 100টা নোংরামির মধ্যে মদ পান করে নেশাগ্রস্ত হয়ে প্রায় 70টা ক্রাইম এই নেশার জন্য হচ্ছে। আপনারা যদি আগামী দিন আমাদের সুযোগ দেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা যদি সুযোগ দেন আমাদেরকে, লিগাল ইললিগাল প্রত্যেকটাই মদের দোকান নেশার সমস্তটাই আমরা বন্ধ করব। আছে তো মদ মুক্ত রাজ্য, আছে তো, বিহারে চলে যান, গুজরাটে, আরো অনেক রাজ্য আছে। তাহলে পশ্চিমবাংলা পারবে না কেন? পশ্চিমা মমতা ব্যানার্জি শিক্ষার কথা বলে মদের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে, তোরা হই হই কর আর মারামারি কর, ওটা বন্ধ করতে হবে। বাপ ভাইদের বলবো, আপনি হয়তো ভাবছেন আমার ছেলেকে আমি কন্ট্রোল করছি, আপনার বাড়ির মেয়েটা আছে, আপনার যে জামাই হয়ে আসবে সে তো মাতাল হয়ে যাচ্ছে না তো? এটা ভাবতে হবে। আপনি আপনার ছেলেটাকে বুঝাচ্ছেন, বসাচ্ছেন, ভুল পথে যেতে দিচ্ছেন না, কিন্তু আপনার ছেলের বন্ধুগুলোকে একটু ভাবুন। হাতের কাছে যদি আগুনের কাছে মোম থাকে, ও স্বাভাবিকভাবেই মোম গলবে। তা আমরা ওটাকে মোমটা জ্বালি, মানে আগুনটা দূরে সরাবো, এখানে রাখবো না। তাই লিগাল ইললিগাল মদের দোকান আমরা বন্ধ করে দেবো, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন। ভাই যারা উপস্থিত হয়েছেন, অনেক কথা বলার ছিল। সুমাইর আবার কি গো, এখানে 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 আপনাদের বর্ডার এলাকা তো, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভাই। আমরা এখান থেকে তো মানে জোরে আওয়াজ দিলে বর্ডারে আওয়াজ চলে যাবে না, ওপার বাংলার লোক শুনতে পেয়ে যাবে। আমি আপনাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে, কারণ দেশ আমাদের, দেশের নিরাপত্তার দায়িত্ব যেমন বিএসএফরা আছে বর্ডারে, অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেককে তুলে নিতে হবে। অনুরোধ করবো আপনাদেরকে, কোনো রকম ভাবে না কোনো সমাজ বিরোধী, দেশ বিরোধী শক্তি বর্ডারের ওপার থেকে এপারে এসে কোনো রকম ভাবে না গুটি মেরে ঝুপটি মেরে বসে থাকতে পারে। আমরা সবাই চাতক পাখির মতো এইদিকে নজর রাখবো। আমার দেশে বহির্বিশ্বের কোন শক্তি এসে না মাথা মারতে পারে, কোন অপশক্তি না আমার দেশে মাথা তুলে চালা দিতে পারে। সেটাও কিন্তু বর্ডারে যেমন বিএসএফরা দেখছে, বর্ডার ছাড়া আমরা যারা নাগরিক আছি আমরা সেটাকে কঠোরভাবে দেখব। যদি মনে হয় ও পাড়ায় সে পাড়ায় পাড়ায় ওই রকম ঘুরঘুর করছে কেউ একটা, কেউ মনে হচ্ছে, সাথে সাথে আমাদের লোকাল প্রশাসন পুলিশ বন্ধুরা আছে, তাদেরকে ইনফর্ম করবেন। তাদেরকে বলতে যদি সাহস না পান আমাদেরকে বলবেন। ওই অপশক্তির কিন্তু জ্বর থেকে আমাদের ধ্বংস করতে হবে, তাদের বীজ দাঁত ভাঙতে হবে। এ আমাদের দেশে কোন রকম অরাজকতা আমরা করতে দেব না। হবে তো ভাই? এটা মাথায় থাকবে তো ভাই? আপনাদের উদ্দেশ্যে বলি, শেষের দিকে এসেছি, অনেকে অনেক কথা বলবে। আমাকে তো বারবার বলে, কখনো বলে আমি বিজেপির দালাল, কখনো বলে আমি মুসলমানদের দল, কিন্তু ভাই আমি গায়ে যা বলে এখানে শুনি, এখান দিয়ে বার করি। কারণ কি জানেন? এখানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন ধর্মের মানুষ আছেন, বিভিন্ন জাতের আছেন, বিভিন্ন বর্ণের আছেন। আমি মানুষ, বিপদগ্রস্ত মানুষদেরকে উদ্ধারের জন্য, তাদের হয়ে লড়াই করার জন্য আইএসএফ তৈরি হয়েছে। কে কোন জাত কোন বর্ণ কে আমাদের দেখার প্রয়োজন নাই, তার অধিকার সে পাচ্ছে কি পাচ্ছে না তার লড়াইয়ে আমরা আছি। আপনাদের একটা কথা বলি, আপনারা অবাক হয়ে যাবেন। এই মমতা ব্যানার্জির আমলে কত আমরা উপকৃত হয়েছি বা কত ধ্বংস হয়েছে জানতে পারবেন। মমতা ব্যানার্জি নিজের হাতে দপ্তর আছে, ভূমি সংস্কার দপ্তর, তিনি নিজে এই দপ্তরটাকে সামলান। সেই দপ্তরেও দুর্নীতি হয়েছে। হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে, মন্দিরের নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল বা অনেকে যায়, সেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি। তার রক্ষণাবেক্ষণ যিনি করেন তাদেরকে সেবায়েত বলা হয়। তো এই মমতা ব্যানার্জির আমলে এই দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয়,
নয়, যেটা বিক্রি করা যায় না সেটাও বিক্রি হয়ে যাচ্ছে। যখন নওশাদ সিদ্দিকী আইএসএফ এই বিক্রি কেন হচ্ছে, দেবত্ব সম্পত্তি দেবদেবীর নামে যেটা উৎসর্গ করা হয়েছে, মন্দিরের নামে যেটা উৎসর্গ করা হয়েছে, সেটা ফিরিয়ে নিয়ে এসে ওই দেবদেবীর নামে করে আবার করে দেওয়া হোক, আবার মন্দিরের নামে করে দেওয়া হোক। জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেটা পাচ্ছে না কেন? এর বিরোধিতা যখন করি, এসটি কোটাতে নন এসটিরা কেন চাকরি করবে? এসসি কোটাতে অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের জন্য যে সংরক্ষণ আছে, সেই সংরক্ষণ টাকার বিনিময়ে অন্যজন কেন যখন নেবে? এই কথা যখন বলি, এর বিরোধিতা যখন করি, তখনই নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাঁড়ি, নওশাদ সিদ্দিকীরা মুসলমানদের দল হয়ে যাচ্ছে। আর যখন চলে যাচ্ছি মুসলিম সমাজের সাথে যে অন্যায় হচ্ছে, যে অনাচার হচ্ছে, ওয়াকাফ প্রপার্টি ঠিক ধর্মের নামে, মাদ্রাসার নামে, মসজিদের নামে উৎসর্গ করে গিয়েছিল, এই সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়, এই সম্পত্তিও বিক্রি করা যায় না। কেন মমতা ব্যানার্জির আমলে এই সম্পত্তি বেশি বিক্রি হয়েছে, কংগ্রেসের আমলে হয়েছে, বামেদের আমলে হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি সবাইকে ছেপিয়ে গেছে এই আমলে। এটা ফিরিয়ে নিয়ে এসে আবার ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। মুসলমানদের চাকরি নাই, সংরক্ষণ ঠিকঠাক মেনটেন করা হচ্ছে না, মাদ্রাসায় কেন শিক্ষক নাই, শিক্ষা প্রতিষ্ঠানের কেন উন্নতি নাই, এ কথা যখনই আমি বলছি, তখনই নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছে, বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যাব কোথায়? আমার হিন্দু মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল, এই মুসলমানদের দল, আর মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল। আমি আপনাদের এখান থেকে একটা কথা বলে যাই, যে সমস্ত তৃণমূলের বন্ধুরা এখন তো আবার আমার বামেদের বন্ধুরা বলতে শুরু করেছে নাকি টাকা নিচ্ছি। ভাই, আমাদের সুইস ব্যাংক নাই, বামেদের নেতাদের খুঁজলে পাওয়া যাবে কি বলতে পারবো না আমি। তো বামেদের বন্ধু থেকে বলছি, তৃণমূলের বন্ধুদের বলছি, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট কি করতে হয় আগে খুলে দিন, তারপরে এখানে আমি অন ক্যামেরা বলে যাচ্ছি, সর্বপ্রথম আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো, আপনারা অ্যারেঞ্জ করুন। এই মাইকের আওয়াজ বামেদের বন্ধুরাও শুনছে তো? যারা বাজারে বাজারে গিয়ে আমাদের নামে মিথ্যাচার করছেন, তবে একটা কথা বলছি, বন্ধুত্ব ছিল আমাদের সাথে, সেই সম্পর্ক এখন বন্ধুত্ব থেকে আমরা ডিটাচ, সেই জন্য বন্ধুত্বের ভালোবাসা ছিল বলে এখনো কিন্তু নওশাদ সিদ্দিকী মুখ খুলছে না। যদি মনে করে নওশাদ সিদ্দিকী নীরব বলে দুর্বল কেউ ভাবে, আমাদেরকে আক্রমণ ক্রমাগত করে, কিন্তু রেজ্জাক মোল্লার ইতিহাস আমি জানি। রেজ্জাক মোল্লা জেলা সম্পাদক কেন হয়নি তার ইতিহাস আমি জানি। শুধু একটা পয়েন্ট দিয়ে যাচ্ছি, এই ধরনের অনেক পয়েন্ট আছে, মাদ্রাসায় কি বলেছিল সবগুলো আমাদের জানা আছে। কিন্তু একটা কথা, বন্ধুত্ব ছিল, সেটাকে আমরা এখন বন্ধুত্ব থেকে একটু ডিটাচ, তা বলে শত্রু নয়। যদি বামেরা মনে করে নওশাদের সাথে আইএসএফ এর সাথে শত্রুতা নেব, রাজনৈতিকভাবে কিভাবে শত্রুর সাথে আচরণ করতে হয়, রাজনৈতিকভাবে কিভাবে জবাব দিতে হয়, আইএসএফ দল স্বল্প দিনের হলেও ভালো করে জানে, জবাব দিয়ে দেবে। তো যেটা বলছি, বামেদের থেকে শুরু করে তৃণমূলের বন্ধুরা বলছে, কে বলছে? তৃণমূলের বন্ধুরা বলছে বিজেপির কাছ থেকে টাকা নাই, আর বামেদের বন্ধুরা বলছে তৃণমূলের কাছ থেকে টাকা নাই। তো আমি অন ক্যামেরা বলছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকের পর থেকে কেউ যদি কথা বলে, আপনারা সরাসরি বলবেন আমাদের নওশাদ ভাইজান দলের চেয়ারম্যান বলেছে প্রকাশ্যে টাকা নেবে, এই গোপনে টাকা নেবো না, এই রাতের অন্ধকারে টাকা নেবো না, দিনের আলোতে টাকা নেবো। এবং শুনে রাখুন, যে টাকার ব্যবস্থা করে দেবে তাকে 100 টাকার ব্যবস্থা করলে 90 টাকা তাকে দেবো, 10 টাকা আমরা পার্টি চালাতে লাগাবো, সে তো পাবে। ভাই, বুঝতে পারছেন না কি বলছি? যারা বাচ্চাদের রেশন এই মিড ডে মিলে চুরি করে খায়, যারা গরিব মানুষের রেশন থেকে লুট করে খায়, যারা আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার স্বাভাবিক সেখান থেকে তাদেরকে তুলে দিয়ে জায়গা বিক্রি করে দেয়, যারা ওই কোভিডের ইনজেকশনের নামে যারা টাকা লুটে নেয়, তারা নাকি আবার আইএসএফ কে নওশাদকে টাকা দেবে। ওরা খুঁজছে কিভাবে টাকা পাবে। যারা বিধবা ভাতা থেকে কাটিং করে, যারা বার্ধক্য ভাতা থেকে কাটিং করে, তারা নাকি আবার আমাদেরকে টাকা দিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, আপনাদের এলাকায় খুঁজলেও পাবেন। বাপ বেঁচে আছে, তৃণমূলের বড় নেতা, মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে, এরা নাকি আবার আমাদেরকে টাকা দেবে। এই ধরনের বিজেপির মধ্যে অনেকে আছে। ওই পুরুষ সেজে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, ধরা পড়েছে বিজেপি নেতা, ওরা নাকি আবার আমাদেরকে টাকা দেবে, শুধু মিসগাইড করছে। দেখুন একটা কথা, মানুষের অধিকারের নিয়ে কথা বলবো। দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মতুয়া হতে পারে, নমশূদ্র হতে পারে, সিদ্দিক হতে পারে, ব্যানার্জি হতে পারে, সৈয়দ হতে পারে, সরকারি কর্মচারী হতে পারে, যে কেউ হতে পারে। যার অধিকার হনন হচ্ছে তার হয়ে কথা বলবো। আপনারা দেখেছিলেন আমার সরকারি বন্ধুদেরকে রাজ্য সরকার তাদের কেন্দ্রীয় সমারোহে দিয়ে দিচ্ছে না। যাদের সংগ্রামী যৌথ মঞ্চে আমি গিয়েছিলাম, তারা যখন
অনশন করছিল, সেখানে গিয়ে তাদের দিয়ে যাতে ঠিকঠাক পায় তার হয়ে কথা বলছিলাম, আমাকে ধাক্কা দিয়েছিল। আমার উত্তর দিতে পারেনি, আমার উপরে আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু কথা বলা তো আটকাবে না আমার। আমি আপনাদের বলে যাই, আমি মানুষের কণ্ঠ হয়ে মানুষের অভিযোগের কথা যখন মন্ত্রী সবাই বলছি, বিধানসভায় বলছি, আমার উত্তর দিতে পারছে না, আমাকে জেলে রাখার চেষ্টা করছে। তবে এই জায়গায় দাঁড়িয়ে আমি শপথ করে বলছি, কোন অপশক্তির কাছে নওশাদ সিদ্দিকী আইএসএফ মাথা নত করবে না। মানুষের হয়ে কথা বলে যাবে, মানুষের কণ্ঠ হয়ে যাবে, ইটেন্ডার মানুষের হয়ে কথা বলবে, বসিরহাটের মানুষের হয়ে কথা বলবে, পশ্চিম বাংলার মানুষের হয়ে কথা বলবো। বিধানসভার মধ্যে যদি একবার কেন 100 বার জেলে দেয়, নওশাদ সিদ্দিকী হাসি মুখে 100 বার জেল খাটতে প্রস্তুত আছে। ওই অভিষেক ব্যানার্জির ভয়ে, ওই শুভেন্দু অধিকারীর ভয়ে মাথা নত করবে না। এরা করতে পারে। আর দিনের বেলায় সিপিএম, দিনের বেলায় কংগ্রেস, দিনের বেলায় বামপন্থী, সূর্য ডুবলেই বিজেপির অফিসে যে ঘুরঘুর করছো, বিজেপি নেতার বাড়িতে যে ঘুরঘুর করছো, সূর্য ডুবলেই তৃণমূলের বাড়িতে গিয়ে ঘুরঘুর করছে নেতার বাড়িতে গিয়ে, সে তথ্য কিন্তু আমাদের আছে। আপনার এলাকার বিধায়কের নাম কি? সে কোথা থেকে এসেছিল? না না, ওই বাড়ি নয়, শুধু ভারতের পশ্চিমবাংলার লোক রে ভাই। না, তার কোন দল থেকে দল বদলু হয়নি, এর আগেরটা করেছিল না। একটু খোঁজ নিয়ে দেখুন, ডক্টর বাবু থেকে শুরু করে সবাইকে একটা করে মিস কল দিয়ে রেখে দিয়েছে। বুঝতে পেরেছেন? আমরা আপনাদের বলবো, আপনারা পার্লামেন্টে পাঠান, যে আপনাদের হয়ে কথা বলবে। এবার আপনারা দেখুন, এত রাজনৈতিক দল যে যার মতো করে বলছে, আপনারা কাকে ভরসা করবেন, কাকে করবেন না দেখুন। কারণ 10 বছর সিপিএম, কি বলে ওটাকে, তৃণমূলের এমপি কে পাঠালেন তো না, 15 বছর, 15 বছর পাঠালেন, আপনার সমস্যা সমাধান হলো না। ওই 3টে এমপির পেনশন একদম রেডি হয়ে গেল, তারা তাদেরটা গুছিয়ে নিল। এটা 3 বার, 17 বারের মধ্যে আর বাকি থাকলো কত? 14 বার। এই 14 বারে নিরাপদ সর্দার বাবুদের পক্ষ থেকে কতবার গেছে আর কতবার অধীর বাবুদের পক্ষ থেকে গিয়েছে বলতে লাগবে নাকি? যদি আমি না, আপনারা না খুঁজে পান, গুগলে গিয়ে টাইপ করুন, বাংলায় ভয়েস সার্চ করুন, যেই বসিরহাট লোকসভার এমপিদের নামের লিস্ট, বসিরহাট লোকসভার এমপিদের নামের তালিকা বলে ভয়েস সার্চ করবেন গুগলে গিয়ে, দাঁড় করে দিয়ে দেবে 1952 থেকে 2019 পর্যন্ত সবার নাম দিয়ে দেবে। দেখবেন যার যে দল সে রংটা পাশে লাগিয়ে দেবে, দেখবেন লাল রঙেরও আছে। লাল রং এখন মাশাআল্লাহ বড় বড় কথা বলছে, তো সেই লাল রঙেরও একাধিকবার এমপি গিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ও তো করছে, দৌড়ছিল সকালের। আর এখানে তো কি বলছে একটু বলো, একটু জোরে শুনিয়ে দাও। অজয় চক্রবর্তী দুবারের সংসদ, বসিরহাট লোকসভা, তার ছেলে দোদল মোদীবাবুকে রিসিভ করেছে, দিয়েছে মাঠে, আপনারা দেখেছেন। তিনি যুব মোর্চার দায়িত্ব। 2% 4% ভোট ছিল সিপিএম এর, সেই ভোটটা বর্তমানে 40% ভোট থেকে 4% এসছে। আর বিজেপির 4% ভোট ছিল, সেখান থেকে 40% গেল। সিপিএম সুইং করিয়েছে 40% ভোট। বিশ্বাসঘাতক দল সিপিএম। এবার আমি বেশি কিছু বলবো না, এটুকুই বলবো, এটা তো প্রকাশ্যে দেখতে পেয়ে যাচ্ছে। ওর কাছ থেকে আমরা, অজয় চক্রবর্তী স্যারের ছেলের কাছ থেকে আমরা দূরে থাকবো। আর নিরাপদ বাবুদের মতো যারা ভালো আছে আমাদের সামনে, উনি ভালো লোক, আমি খারাপ বলছি না, কিন্তু এর মধ্যে যদি কেউ ঢুকে বসে থাকে, গোঘাটের বর্তমানে বিজেপির এমএলএ প্রাক্তন সিপিএম নেতার মতো যদি কেউ ঢুকে বসে থাকে, ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না। আমি বলছি, বসিরহাটে এটা নিয়ে আমার কটা 4টে জনসভা হলো না, 3টে, বসিরহাটে 3টে জনসভা করলাম। বিশ্বাস করুন, আমি যতটুকু বুঝতে পারছি, আপনাদের অনুরোধ করব, বিজেমুলকে হারানোর জন্য খামচিহ্ন ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দিয়ে আপনাদের ভোটটা নষ্ট করবেন না। ওই নালে রায়গঞ্জের মতো হবে, বনগার মতো হবে। এই ধরনের 2019 সালে এই কংগ্রেস আর সিপিএম ভোট কাটাকাটিতে 10টা সিট কম করে বিজেপি পেয়েছিল। ওই নষ্ট আর করবেন না। এখান থেকে অন্য কাউকে দরকার নেই। এখান থেকে জিতছে কে? আক্তার রহমান বিশ্বাস, খামচিহ্ন জিতছে। আমরা চাইবো বেশি করে যাতে লিড হয়, অন্য কোনো দলকে ভোট দেওয়ার দরকার নেই, ভোটটা খামচিহ্নিতে আসুন। শেষ কথা বলছি, অনেকে ভাবছেন
জোড়া ফুলের অত্যাচারে এই গুন্ডামি মস্তানি টোটোতে হাত পেতে টাকা তোলা, এই জমি জায়গার দালালি করা। আপনার জমি আপনি বিক্রি করতে যাবেন, ওই দালাল কেনা টাকা দিলে আপনাকে ডিস্টার্ব করছে, আপনার বাড়ি করতে যাবেন হাত ভিখারির মতো হাত পাচ্ছে। এই অত্যাচারের হাত থেকে, এই চাকরি চোরদের হাত থেকে, এই মিড ডে মিল চোরদের হাত থেকে, এই বাচ্চাদের মিড ডে মিল চোরের হাত থেকে, রেশন চোরের হাত থেকে আপনি বাঁচতে চাইছেন। ভাবছেন কি এই জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গেলে নাকি বড় ফুলটাই পারবে? ঘোড়ার ডিম পারবে, ঘোড়ার ডিম পারবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এরা পারতো তাহলে আর অভিষেক বাবুর নাকি অফিসে গিয়েছিল, কি লিপস ফ্যান বাউন্সের অফিসে গিয়ে ওই কম্পিউটারে ইডির আধিকারিকরা ফাইল ডাউনলোড করে দিত না। কারণটাই কি ভাই? এই তদন্তের গতিপথকে অন্য মোড় ঘুরিয়ে দেওয়া। যে যদি শুভেন্দু অধিকারী সত্যিকারের অর্থে চাইছে যে বিচার হোক, তাহলে তো যে আধিকারিকের 14টা ফাইল ডাউনলোড করেছিল তার বিরুদ্ধে অমিত শাহজি অ্যাকশন নিতে পারতো তো? কই অ্যাকশন নিয়েছে? যারা ভাবছেন যে জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ধরতে হবে, দিনের বেলায় সে জেগে স্বপ্ন দেখছে, ওটা বন্ধ করুন। জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ভোট দিলেন, আর বড় ফুলের নেতা মমতা ব্যানার্জির হাত থেকে চা নিয়ে খাচ্ছে, ওটা হবে না। আপনারা ভোটটা খামচিহ্নে দিন। জোড়া ফুলের অত্যাচারের হাত থেকে যদি বাঁচতে চান, যদি ন্যায়কে প্রতিষ্ঠা করতে চান, আপনার অধিকার আপনি সুরক্ষিত রাখতে চান, তাহলে আপনি খামচিহ্নকে ভোট দিন। আর যারা ভাবছে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দেব, তারা তো আবার কি বলবো, তারা যে মানে কোন স্বর্গে বাস করছে বোঝা মুশকিল। 2019 সালের আগে বিজেপিকে আটকানোর জন্য আস্তে আস্তে আপনারা বিদায় নেন, শুনতে শুনতে যান। এটা আস্তে আস্তে আপনারা বিদায় নিতে পারেন, আস্তে আস্তে যান। অনেক লোকজন আছে, নাহলে আমার যেতেও অসুবিধা হবে, তো শুনতে শুনতে যান। যারা ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবেন, তারাও কিন্তু ভুল করছেন। কারণ 2019 সালের আগে সেই অর্থে রাজ্যে বিজেপি ছিল না, তখন কিন্তু আওয়াজ তুলেছিল বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে আটকাতে হবে, সিএ হাত থেকে বাঁচতে হবে। সিএ হাত থেকে বাঁচার জন্য নুসরাত দিদিকে ভোট দিলেন। আগে পশ্চিমবাংলায় সে অর্থে বিজেপি ছিল না। 2019 সালের পরে 18টা বিজেপি দিল, তারপরে 2021 সালে 77টা বিজেপি দিল। এখনো যদি আপনি মনে করেন বিজেপিকে আটকানোর জন্য জোড়া ফুলকে ভোট দেবেন, তাহলে কিন্তু আপনার মূল্যবান ভোটটা নষ্ট হবে। তাই বলবো, এই দিক সেদিক না করে আপনাদের মূল্যবান ভোট খামচিহ্নে দিন। আগামী জুন মাসের 1 তারিখে আখতার রহমান বিশ্বাসকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।